আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরিবার পরিজন নিয়ে এই প্রতিকূল পরিবেশে সবাই ভালো আছো। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উপসর্গ, যা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যাকরণ অংশের অন্তর্গত। তো এই উপসর্গ বোঝার আগে আমাদের দু একটা বিষয় সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে উপসর্গ কি এবং উপসর্গ কত প্রকার ও কি কি। উপসর্গ কি এটা বোঝার আগে আমরা সহজেই বুঝবো উপসর্গ শব্দ দিয়ে উপসর্গ এরকম। উপসর্গ শব্দ দিয়ে যদি বুঝি উপসর্গটা সহজ হবে। উপ উপশব্দের কোনো অর্থ নেই, তার মানে এটা একটা বর্ণ সমষ্টি বা শব্দাংশ। আর স্বর্গ, স্বর্গ শব্দের শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে জন্ম, সৃষ্টি বা কোনো গ্রন্থাদির পরিচ্ছদ বা অধ্যায়। তার মানে হচ্ছে স্বর্গ শব্দের একটি নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু উপশব্দের নির্দিষ্ট কোনো অর্থ নেই। এখানে স্বর্গ শব্দের সাথে উপশব্দটা যোগ হয়ে, স্বর্গ শব্দের সাথে উপবর্ণ সমষ্টি যোগ হয়ে নতুন আরেকটা শব্দ সৃষ্টি হলো, সেই শব্দটা হচ্ছে উপসর্গ, যা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ পাঠ, যার মাধ্যমে বাংলা ভাষার নতুন অর্থপূর্ণ শব্দের সৃষ্টি হয়। তাহলে আমরা কি বুঝলাম? উপসর্গ হচ্ছে এক ধরনের বাক্যাংশ, বর্ণ সমষ্টি বা শব্দাংশ, কিন্তু এগুলো হচ্ছে অব্যয়। কিন্তু কথা হচ্ছে অব্যয় তো আমরা জানি, এবং সুতরাং, তবে, বটে, কিন্তু, তথাপি, তবু, এগুলো অব্যয়। তো এগুলো অব্যয় হয় কীভাবে? এগুলো এক ধরনের অব্যয়, কিন্তু এগুলো যেহেতু শব্দ না তথা বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, সেহেতু এগুলোকে বলা হয় অব্যয়সূচক শব্দাংশ। তো উপসর্গের সংজ্ঞাটা কী হবে? বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যেগুলো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের আগে বসে শব্দের অর্থে পরিবর্তন করে ও নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। যেমন আ, প্র, বি, উপ, পরি। উপসর্গের মাধ্যমে নতুন অর্থপূর্ণ শব্দের সৃষ্টি হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে নতুন অর্থপূর্ণ শব্দের সৃষ্টি হয়। দেখি আ, উদাহরণগুলো একটু দেখি।
আযোঘার আহার মানে খাওয়া, প্রযোঘার প্রহার মানে মারা, বিযোঘার বিহার ভ্রমণ, পরিযোঘার পরিহার ত্যাগ, উপযোঘার উপহার পুরস্কার। এখানে আমরা দেখলাম হার শব্দের একটা শাব্দিক অর্থ হচ্ছে পরাজয় অথবা কণ্ঠে পরিধানের অলঙ্কার বিশেষ। কিন্তু তার আগে এই বর্ণ সমষ্টি বা বর্ণ যোগ হওয়ার ফলে নতুন অর্থপূর্ণ শব্দের সৃষ্টি হলো। বাংলা ভাষায় তথা পৃথিবীর প্রায় সব ভাষায় উপসর্গ হচ্ছে শব্দ গঠনের অন্যতম একটা মাধ্যম, যেটা আমরা এই উদাহরণের মাধ্যমে উপলব্ধি করলাম। এ পর্যায়ে আমরা দেখব উপসর্গ কত প্রকার ও কি কি। উপসর্গ তিন প্রকার। এক নম্বর হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে 21টি। বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে 21টি। দুই, তৎসম বা সংস্কৃত উপসর্গ। এদের সংখ্যা হচ্ছে 20টি। তিন, বিদেশি উপসর্গ, যার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সংখ্যা নেই। এখন আমরা দেখব বাংলা উপসর্গ 21টি কি কি। বাংলা 21টি উপসর্গের মধ্যে অ, অঘা, অজ, অনা, অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, ওন, পদ, পু, নি, পাতি, বি, হর, রাম, স, সা, সু, হা। এই 21টি হচ্ছে বাংলা উপসর্গ। এই অব্যয় জাতীয় শব্দাংশ বা বর্ণসমষ্টি বা উপসর্গ এগুলো অন্য একটা মূল শব্দের আগে বসে নতুন অর্থপূর্ণ শব্দের সৃষ্টি করে। যেরকম অনা, অনা বৃষ্টির আগে যোগ হলে কি হবে? অনাবৃষ্টি। আর এটা যদি কাঠি শব্দের আগে যোগ হয় তখন কি হয়ে যাবে? আর কাঠি। পাতি, এই শব্দটা যদি লেবুর আগে যোগ করা হয় তখন কি হয়ে যাবে? পাতি লেবু। রাম, এটা যদি সাগর শব্দের আগে যোগ করা হয় তো কি হয়ে যাবে? রামসাগর। ঠিক একইরকম ভাবে তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। তৎসম উপসর্গ 20টি। প্র, পরা, অপসম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উথ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। আমরা দেখব যে এই শব্দগুলা, এই বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ এগুলো
অন্য একটা নতুন শব্দের আগে কিংবা মৌলিক শব্দের আগে যোগ হয়ে নতুন অর্থপূর্ণ শব্দের সৃষ্টি করে, যেমন প্রযোগহার প্রহার, উপযোগহার উপহার, অধিযোগকার অধিকার, উৎযুগপত্তি উৎপত্তি, প্রতিযোগ স্থান প্রতিষ্ঠান। এভাবে বাংলা ভাষায় কিংবা যে কোনো ভাষায় উপসর্গ মূল শব্দের আগে যোগ হয়ে নতুন অর্থপূর্ণ শব্দের সৃষ্টি করে। আরেকটা জিনিস সহজভাবে মনে রাখতে হবে, তৎসম উপসর্গ তৎসম শব্দের আগে ব্যবহৃত হয়, আবার বাংলা উপসর্গ বাংলা শব্দের আগে ব্যবহৃত হয়। কখনই বাংলার আগে তৎসম হবে না, তৎসমের আগে বাংলা হবে না। তবে একটা জায়গায় একটু সমস্যা, সেটা হচ্ছে 4টা উপসর্গ আছে বাংলা এবং সংস্কৃত দুটার মধ্যেই ব্যবহৃত হয়, যেমন আ, সু, বি, মি। এই 4টা বাংলাতেও আছে, 4টা তৎসম বা সংস্কৃতের মধ্যেও আছে। তো আমরা কিভাবে বুঝবো কোন বাংলা হিসেবে ধরবো না সংস্কৃত হিসেবে ধরবো? বোঝার সহজ উপায় হচ্ছে, আ যদি বাংলা শব্দের আগে ব্যবহৃত হয় তো এটাকে ধরতে হবে বাংলা উপসর্গ, আর এই আ যদি তৎসম শব্দের আগে ব্যবহৃত হয় তো এটাকে তৎসম উপসর্গ হিসেবে ধরে নিতে হবে। এরপর আমরা দেখব বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ সংখ্যা নির্দিষ্ট নেই, সংখ্যা নির্দিষ্ট নাই। বাংলা ভাষায় দীর্ঘদিন যাবৎ অনেক বিদেশি শব্দ প্রচলিত হয়ে আসছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ফার্সি, ইংরেজি, আরবি এবং হিন্দি। এই 4টা ভাষা বাংলা ভাষায় বেশি ব্যবহৃত হয়। বেশি ব্যবহৃত হয় বলে তাদের উপসর্গ আমাদের মধ্যে একটু বেশি প্রচলিত। যেমন ফার্সি উপসর্গগুলোর মধ্যে হচ্ছে নিম, বে, তারপর হচ্ছে কাঠ। তার মানে হচ্ছে নিম ফার্সি উপসর্গ, যে তার সাথে যে শব্দটা যোগ হবে ওই শব্দটা হতে হবে ফার্সি শব্দ, যেমন নিম যুগ রাজি নিমরাজি, বে যুগ আদব বেয়াদব, কার যুগ খানা কারখানা। এরকম ভাবে বাংলা ভাষায় অনেক ইংরেজি শব্দ ব্যবহৃত হয়, আর ইংরেজি শব্দ যেহেতু বেশি ব্যবহৃত হয় তাহলে ইংরেজি উপসর্গ একটু বেশি। তার মধ্যে অন্যতম হচ্ছে ফুল, হাফ, বে, ফুল, ফুল দিয়ে কি হবে? ফুল যুগ হাতা ফুল হাতা, হাফ যুগ শার্ট হাফ শার্ট, ফুল যুগ প্যান্ট ফুল প্যান্ট, হাফ যুগ প্যান্ট হাফ প্যান্ট। তার মানে ইংরেজি শব্দের সাথে ইংরেজি উপসর্গ, বাংলা শব্দের সাথে বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গের শব্দের সাথে তৎসম বা সংস্কৃত উপসর্গ। ঠিক একইরকম ভাবে আরবি, আরবি উপসর্গগুলো হচ্ছে আম, খাস, লা, আরো আছে। আম দিয়ে কি হয়? আমযুগ দরবার, আম দরবার। খাস যুগ কামরা খাস কামরা, লা যুগ ওয়ারিশ লা ওয়ারিশ। তো আমরা দেখলাম আরবি শব্দের আগে আরবি উপসর্গ। একইরকম ভাবে হিন্দু উপসর্গ, হিন্দু উপসর্গের মধ্যে সবচেয়ে প্রচলিত যে কয়টা উপসর্গ তার মধ্যে হচ্ছে
হিন্দির পাশাপাশি উর্দু, যেমন হর, এই একটা শব্দ আমরা একটু বেশি বুঝবো, সেটা হচ্ছে হর। হর রোজ শব্দের সাথে হর যোগ হয়ে হর রোজ, হর শব্দটা হামেশার সাথে যোগ হয়ে হর হামেশা, আবার হর কিসিম শব্দের সাথে যোগ হয়ে কি হলো হর কিসিম। সব মিলে আমরা দেখলাম বিদেশি উপসর্গ সংখ্যা নির্দিষ্ট নেই, শব্দের সাথে এটা সম্পর্কিত। যত বেশি বাংলা ভাষা বিদেশি শব্দ ব্যবহৃত হবে, পাশাপাশি বিদেশি উপসর্গ ব্যবহৃত হবে। এই পর্যায়ে আমরা প্রথম থেকে আবার একটু খেয়াল করব আমরা কি কি পড়লাম এবং আজকের পড়া থেকে আমরা কি শিখলাম সেটা আমরা একটু পর্যালোচনা করব। প্রথমে আমরা পড়ছিলাম উপসর্গ। উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। মানে অব্যয়সূচক শব্দাংশ মানে কি, যে অব্যয় কিন্তু অর্থ নয় বিদায় স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু তার একটা বড় ভূমিকা হচ্ছে সে নতুন শব্দ গঠন করতে পারে, যেটা মূল অব্যয়ের চেয়ে কোনো অংশে কম না। মূল অব্যয় বলতে আমরা কি বুঝি? এবং, সুতরাং, তবে, বটে, কিন্তু, তথাপি, তবু, এগুলো বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু আপর, আপরাও, অপসম, বি, উপ, এগুলো হয়তো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। তো শব্দ গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম। তো এভাবে আমরা যদি যাই, আমরা দেখবো বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, ইংরেজি উপসর্গ। তার মানে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং প্রচলিত বিদেশি শব্দগুলোর সাথে বিদেশি উপসর্গগুলো ব্যবহৃত হয়ে আসছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি উপসর্গ সম্পর্কে তোমাদের কম বেশি একটু হলেও ধারণা হয়েছে। সবাইকে ধন্যবাদ।